প্রিয় শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন ও আমার প্রিয় ডাক্তার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। লাইসিয়াম হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা গবেষণা কেন্দ্রের উদ্বোধনী ক্লাসে আমি মোহাম্মদ সুয়াজ ভুঁইয়াকে সঞ্চালনের সুযোগ দেওয়ায় প্রিয় স্যার ডক্টর সাদাত হোসেন স্যার ও প্রিয় ডাক্তার ভাই ও বোনদের ধন্যবাদ। সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে যে প্রত্যেকের ভিডিও এবং স্পিকার মিউট করে রাখবেন যাতে ক্লাসের কোনো অসুবিধা না হয়। লাইসিয়াম হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা গবেষণা কেন্দ্রের উদ্বোধনী উপলক্ষে প্রথমে থাকছে পবিত্র কোরআন তেলাওয়াত। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডক্টর মজনু স্যারকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। প্লিজ ডক্টর মজনু স্যার, আপনি কোরআন তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصبر له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতি মহিমান্বিত। যারা তার শরীক স্থির করে আল্লাহ তাহতে পবিত্র মহান। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবক, রূপদাতা, সকল উত্তম নাম তারই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমিন। ধন্যবাদ ডক্টর মজনু স্যারকে তার সুকণ্ঠে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে লাইসিয়াম হোমিওপ্যাথি ঔষধ ও চিকিৎসা গবেষণা কেন্দ্রের উদ্বোধনী ক্লাস ও ব্যবস্থাপনার উচ্চতর প্রশিক্ষণ ক্লাস আজ 17 আগস্ট 2025 রবিবার রাত 9:30 অনলাইন ক্লাস শুরু। পবিত্র কোরআন তেলাওয়াতের পর এখন গ্রুপের সবার পরিচয় পর্ব। সবাইকে অনুরোধ জানাচ্ছি একে একে সংক্ষেপে সবার পরিচয় পেশ করার জন্য। আমি মোহাম্মদ সুহাস ভুঁইয়া, হোমিওপ্যাথির ছাত্র, ভৈরব, কিশোরগঞ্জ। ধন্যবাদ। আমি একে একে সবাইকে একজন একজন করে প্রত্যেক পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর দিনহীন মজনু, ভৈরব, কিশোরগঞ্জ, এবং আমি একজন 4th ইয়ারের ছাত্র। আসসালামু আলাইকুম,
আমি এমডি রাহিম পাঠান রোহান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, বিএসএমএস থার্ড ইয়ারের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাহিম, ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আমি একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার মায়া, বিএইচএমএস ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক কলেজ। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ ইয়াসমিন আক্তার। এবছর ইন্টার্নি চলতেছে ব্রাহ্মণবাড়িয়া হোমিও কলেজ থেকে, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম, আমি বশির আহমেদ, এমপিও মেডিকেল প্রমোশন অফিসার, ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড। আসসালামু আলাইকুম। বলেন স্যার, বলেন। না, আসসালামু আলাইকুম, আমি হাফিজুর রহমান। আমি ব্রাহ্মণবাড়িয়া হোমিও কলেজ থেকে 2009 সালে ডিএসএমএস পাস করছি। এখন বর্তমানে কসবা থানায় প্র্যাকটিস করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জুবায়ের, পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ হোসেন, নরসিংদী বেগম ফটিকুন্নেসা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি রুনা আক্তার, ফোর্থ ইয়ার শেষ, ইন্টার্নি চলতেছে, আমি ভৈরবের, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি শাহানা খানম পিঙ্কি, পটুয়াখালী হোমিওপ্যাথি কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আমি ডক্টর আমদাদুল হক, বিএইচএমএস ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চেম্বার ভৈরব এবং কালিকা প্রসাদ, দুইটাতেই চেম্বার আমার আছে। আর বিশেষ হচ্ছে আমি ডাক্তার শাহাদাতের আপন ছোট ভাই, ভৈরব থেকে বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান, হোমিওপ্যাথিক ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসির, বাঞ্ছামুর থানা হোমিও প্র্যাকটিস করি আমি। ধন্যবাদ। আর কেউ থাকলে বলে ফেলেন, পরিচয়টা দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন বেগম, ডিএসএমএস ঢাকা উত্তরা, বাংলাদেশ বাজার, ভৈরব, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিসমিল্লাহ হোমিও হল নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া হোমিও মেডিকেলের ছাত্র। আসসালামু আলাইকুম, আমি রবিনা ইয়াসমিন, পটুয়াখালী মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ধন্যবাদ। আরো কেউ কি আছেন যারা পরিচয় দেননি? ধন্যবাদ। এখন একজন নতুন ঢুকছেন, আপনি আপনার পরিচয়টা দেন। আমি
নুরজাহান দিনা, হোমিওপ্যাথি ডাক্তারি করছি। ধন্যবাদ। মাশাআল্লাহ, লাইসিয়াম হোমিওপ্যাথি ঔষধ ও চিকিৎসা গবেষণা কেন্দ্রের পরিচয় পর্ব শেষ হলো। এখন মেডিকাল আলোচ্য বিষয় হোমিওপ্যাথি মেডিসিন একুনাইট নেকুলার ও অর্গানন অফ মেডিসিনের সূত্র 1 এর আলোচনায় ও পরিচালনায় থাকছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন স্যার, বিএড এমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সকলের পক্ষ থেকে স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যার যেন সহজ আলোচনার মাধ্যমে একুনাইট নেকুলার মেডিসিনটি আমাদের সহজভাবে জানান, যেন আমাদের চেম্বারে একুনাইটের রোগী আসলে দ্রুত রোগীকে চিনতে পারি এবং মেডিসিন বক্স থেকে চট করে মেডিসিনটি রোগীকে দিয়ে হ্যানিম্যানের কথা মতো রোগীকে দ্রুত আরোগ্য করতে পারি। প্লিজ স্যার, আপনি যদি থাকেন তাহলে মেডিসিনটি আলোচনা করেন। জি স্যার। ধন্যবাদ। শুকরগুজার করছি মহান আল্লাহ রাব্বিল আলামিনের কাছে এই জন্য যে আজকে এটার শুভ উদ্বোধনী অনুষ্ঠান লাইসিয়াম গ্রুপের। আমি আল্লাহ রাব্বিল আলামিনের কাছে এই জন্য শুকরগুজার করছি যে উদ্বোধনী অনুষ্ঠানে আমি অসংখ্য মিষ্টি মুখ পেয়েছি, আমি অসংখ্য ভালো ডক্টর পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আজকে একটা সমৃদ্ধ ক্লাস এটা হতে চলেছে, অলরেডি অর্গানাইজড হয়ে গেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের এই আলোচনা সভায় আপনারা উপস্থিত হওয়ার জন্য। তো বিশেষ করে আজকে আমি দেখেছি যে আমাদের একজন চিকিৎসক, বিশেষ করে আমাদের রাহিম সাহেব একটু রাগ করেছেন। আমি পরে এটার ব্যাখ্যাটা আপনাকে জানিয়ে দেব যে চিকিৎসকেরা কখন কিভাবে ভুলগুলি করে, এই ভুলগুলি থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, সেটাই হচ্ছে আমাদের কাজ, বের হয়ে আসতে হবে। তো আজকে যে আলোচনাটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একুনাইট নেপিলাস। আসলে আমার কাছে মনে হয় যে অনেক চিকিৎসক একুনাইট নেপিলাসটাকে বক্সের প্রথমেই রাখেন। তো মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, এটার আর ব্যবহার হয় না। এটা আস্তে আস্তে ছাপটা পড়ে, এটা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়, আর ওষুধটি নীরবে নিবৃত্তে তাকিয়ে তাকিয়ে কাঁদে, তাকে ব্যবহার করা হয় না। আজকে কিন্তু আপনারা ওষুধটিকে এমন ভাবে চিনবেন যে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার প্রত্যেক দিন লাগবে, আপনার প্রত্যেক দিন ওষুধটা আপনি ব্যবহার করতে পারবেন। কেমন? তো এখন আসি যে কিভাবে আমি প্রতিদিন একুনাইট নেপিলাসকে ব্যবহার করব। আমি এটাই আপনাকে ধরিয়ে দিব, আমি জাস্ট দেখিয়ে দিলে আপনি পেরে যাবেন। আসলে একুনাইট নেপিলাস হচ্ছে একটা উদ্ভিদ জাতীয় গাছ। উদ্ভিদ জাতীয় গাছটা এমন একটা জায়গায় জন্মগ্রহণ করে যার চারদিকে থাকে পাথর। সে আসলে পাথরের উপরেই জন্মগ্রহণ করে, তার নিচে কোনো সয়েল থাকে না, মানে শক্ত পাথরে, মানে উপরে সেটা শক্ত শিলার পাথরের উপরে এটা জন্মায়, এবং মানে কোনো মাটি না থাকার কারণে, মানে মাটি ছাড়াই উদ্ভিদটি জন্মায়, এবং শিকড়টি শালগম, মানে যারা দেখেছেন বা ওলকপি যারা দেখেছেন, শিকড়টি কিছুটা ওলকপির মতো। এটা একটা কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতে এই গাছটি আসলে বাঁচে। এই কঠিন পরিস্থিতিতে এই গাছটি বাঁচে। একুনাইটেরও প্রধান লক্ষণ হচ্ছে, মানে এটা রোগী কঠিন পরিস্থিতিতে আনন্দ করতে চায়, একদম কঠিন পরিস্থিতিতে পেশেন্ট আনন্দ করতে চায়। কঠিন পরিস্থিতিতে সে বাঁচে, আবার কঠিন পরিস্থিতিতে সে আনন্দ করতে চায়। কি রকম সেটা একটু ব্যাখ্যা দেই। ব্যাখ্যা হচ্ছে, একুনাইটের রোগী
যখন কোনো কঠিন মুহূর্ত থাকে, রোগী অনেক দুঃখের মধ্যে থাকে, রোগী অনেক সমস্যার মধ্যে থাকে, রোগী অনেক পারিবারিক সমস্যার মধ্যে থাকে, রোগী একটা দুরবস্থার মধ্যে থাকে, তখন একটা কঠিন পরিস্থিতি তার মধ্যে বিরাজ করে, অতিবাহিত করে, তখন সে বাঁচার জন্য রসদ খোঁজে। কখনো সে এইরকম কঠিন পরিস্থিতিতে সে মদ খেয়ে আনন্দ লাভ করে, মদ খেয়ে সে টেলেমেলে করে সে আনন্দ নিয়ে থাকে। কিংবা কঠিন পরিস্থিতি, বাচ্চার অসুখ, তার ফ্যামিলিতে তার সন্তানদের স্বাস্থ্য ভালো না, অন্যান্য দুশ্চিন্তায় ভরপুর, সে টেলিভিশনে বসে সিনেমা দেখছে, কিংবা সিনেমা হলে গিয়ে সে সিনেমা দেখছে, কিংবা সে এমন একটা ঘটনা ঘটাচ্ছে যেটার মধ্যে সে আনন্দ খুঁজে বেড়ানোর জন্য চেষ্টা করছে। অর্থাৎ কঠিন পরিস্থিতিতে যিনি আনন্দ খুঁজেন তিনিই হচ্ছেন আমাদের অ্যাকুনেট নেপিলাস। সো অ্যাকুনেট নেপিলাসটাকে আমরা শুধুমাত্র মৃত্যু ভয়ের ওষুধ, অস্থিরতার ওষুধ এবং ঘন ঘন জল পিপাসার ওষুধ, মৃত্যুর সময় বলে দেয় এই ওষুধ হিসেবে চিহ্নিত করে আমরা ব্যবহার করতে করতে এর বাইরে আমরা যেতে জানি না, এর বাইরে আমরা যেতে পারি না, এর বাইরে আমরা চিন্তা করি না, এর বাইরে আমরা এটা ব্যবহার করতে শিখি না। আসলে এইভাবে যখন আপনি ওষুধটাকে নিরপেক্ষ মন নিয়ে নিরপেক্ষভাবে ওষুধটাকে যখন আপনি চিনবেন, তখন আপনি অ্যাকুনেটকে প্রত্যেক দিন মজা করে ব্যবহার করবেন, অনেক সুন্দর করে ব্যবহার করবেন। আপনি দেখবেন যে অ্যাকুনেটের রোগীর অনেক রক্তপ্রবণ। কেন রক্তপ্রবণ? কারণ কঠিন পরিস্থিতিতে সে বেঁচে থাকে, একদম কঠিন অবস্থার মধ্যে সে বেঁচে থাকে, সে কঠিন শিলার উপরে বসবাস করে। এই জন্য তার শরীরের কাঠামো হলো রক্তপ্রবণ, তার শরীর শক্ত, সুঠাম এবং অত্যন্ত, দেখবেন যে সকল রোগীদের মধ্যে অত্যন্ত সুঠাম দেহ এবং শক্ত তার দেহের পেশি এবং শক্ত তার দেহের সমস্ত আস্তরণ এবং দেহটা তার একদম শক্তিশালী এবং কথাবার্তা দেখবেন শক্তিশালী, তখন আপনি ধারণ করবেন যে সেটা হচ্ছে অ্যাকুনেটের রোগী। কেন? কঠিন কঠিন পরিস্থিতিতে সে যখন আপনার কাছে আসবে, কঠিন পরিস্থিতির মধ্যে সে আপনাকে হাসি দিয়ে সুন্দর করে এই কঠিন পরিস্থিতির কথা জানাবে এবং বিন্দু পরিমাণ সে মানে ইতস্তত বোধ করবে না, মানে কঠিন পরিস্থিতির মধ্যে সে আনন্দ করবে আপনার সাথে। সে হচ্ছে আপনার অ্যাকুনেট নেপিলাস। অ্যাকুনেট নেপিলাসের একটা অন্যতম রুব্রিক হচ্ছে, আপনারা জানেন যে রুব্রিকটা হচ্ছে মার্কা মারা রুব্রিক, যে রুব্রিকের উপর বেসিস করে অসংখ্য ডাক্তার সারা পৃথিবীতে এই অ্যাকুনেট নেপিলাসকে প্র্যাকটিস করে। সেই রুব্রিকটা হচ্ছে, তার মধ্যে একটা এরকম সেনসেশন তৈরি হয় যে সে মনে করে সে মরে যাবে এবং তার মধ্যে মৃত্যুর সময় চলে আসছে এবং সে মৃত্যুটা সময় বলে দেয় যে আজকে বিকেলে আমি মরে যাব, বা কালকের মধ্যে আমি মরে যাব, বা 2 দিন পরে আমি মরে যাব, আমি আর বাঁচবো না, আমি আমার আত্মীয় স্বজনকে দেখিয়ে দাও, কিংবা আমার নিকট আত্মীয়দেরকে একবার দেখতে আর সহযোগিতা করো, তাদের কাছে নিয়ে যাও, এরকম ধরনের কথাবার্তা বলে। তার মধ্যে এরকম ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে সে নিজের আত্মীয় স্বজনকে দেখার জন্য অস্থির উৎকণ্ঠা হয়ে যায়, কারণ সময় বেশি নাই। আমি একটা অ্যাকুনেট নেপিলাস রোগীর কথা বলছি যে আমি রোগীটাকে শুধু এক নজর দেখেছি, রোগী আমার সাথে শুধু এক নজর একটা ইশারা করেছে, সেই ইশারা থেকে আমি রোগীকে শুধু অ্যাকুনেট নেপিলাস দিয়ে চলে এসেছি এবং যখন দিয়ে এসেছি পরে যখন খবর নিয়েছি, খবর পেয়েছি রোগী ভালো, রোগী আগে চেয়ে অনেক ভালো। আমি একটা দুরারোগ্য রোগী যিনি লিভারের সমস্যায় ভুগছেন, যখন তার লিভারে ব্যথা করছে, ব্যথায় রোগী আটসাট করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, তখন আমি যখন তার রুমটায় ঢুকলাম, সবাই যখন বলল যে একজন চিকিৎসক এসছে, তখন রোগীটাকে আমি জিজ্ঞেস করলাম আপনার কি হচ্ছে। প্রচন্ড ব্যথার মধ্যে উনি একটা হাত ইশারা আমাকে করলেন, হাত ইশারাটা করে দেখালেন
যে মুখটাকে বাঁকিয়ে মানে একটা আচরণ করলেন যে সময় নেই, ইশারা দিছে যে আমি চলে যাব, মানে ওর ইশারাটা ছিল আমি চলে যাব, সময় নেই, মানে ও আর বাঁচবে না, ইশারা দিয়ে দেখিয়েছে আমাকে সময় নেই, মুখ দিয়ে কথা বলিনি, খালি এতটুকু এরি গেস্টার করছে। পরে আমি ওনাকে হাতে হাতে একটু পালসটা দেখেছি, জাস্ট ডক্টর হিসেবে তাকে কিছু পরীক্ষা করা, চোখ দুটো টানে একটু দেখেছি, আমার স্টেথোস্কোপটা তার বুকে একটু ধরেছি চেপে, পেটের মধ্যে একটু স্পষ্ট করেছি, তারপর তার জিহ্বাটা একটু দেখতে চেয়েছি। আসলে এগুলা পুরো ঘটনাটাই ছিল আমার রোগীকে রোগীর আত্মীয় স্বজনকে দেখানো যে আমি তার চিকিৎসা করেছি। আসলে সে যে আমাকে ইশারা করেছে, ওই ইশারাটাই ছিল আমার কাছে যথেষ্ট, মানে হাত দিয়ে আঙ্গুলগুলো উপরে এভাবে দেখিয়ে দিয়েছে যে আর নেই, সময় নেই, চলে যাবে। তো এখন নেপিলাস M2 যখন তার জন্য পাঠিয়ে দিয়েছি, M2 সে ঘন ঘন খেয়েছে, যখন ভালোর দিকে গিয়েছে তখন ঘন ঘন থেকে কমে ডেলি 2-3 বার খেয়েছে, 2-3 বার থেকে ডেলি একবার করে খেয়েছে, ইতিমধ্যেই তার দুরারোগ্য অনেক অংশে কমে এসেছে। তো আসলে একোনেটকে ব্যবহার করতে জানতে লাগবে। তো রোগী আপনার কাছে অনেক কথা মুখে বলবে, অনেক কথা ইশারা দিয়ে বলবে, অনেক কথা ইঙ্গিত করবে, তো আপনি সেটাকে বোঝার চেষ্টা করবেন এবং চেষ্টা করে বুঝে সে অনুযায়ী আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করবেন। আর যথাযথ ব্যবহার করতে পারলে রোগী যথাযথভাবে আপনাকে সারা জীবন মনে রাখবে। আমি এই রোগীটার কথা এখনো ভুলি না। আর আমি আমার আরেকটা রোগীর কথা বলি, কেননা যে আজকে বলা বলি দিন, আমার স্নেহের শিক্ষার্থী জনাব মোহাম্মদ সুহাস আমাকে বলেছে যে স্যার আমি যেন এটা ব্যবহার করতে পারি প্রত্যেকদিন, প্রতিটি ডক্টর যেন এটা প্রতিদিন ব্যবহার করতে পারে। আমি এটাকে ব্যবহারের উপযোগী করে আপনাদেরকে আজকে এখন শেখাবো। আপনি ব্যবহার করবেন, এটাকে যথাযথভাবে ব্যবহার করবেন। অনেক রোগী আছে দেখবেন যে প্রেগন্যান্সি মহিলা, বাচ্চা হবে, বাচ্চা প্রেগন্যান্সি মহিলা যদি কোনো কারণে ভয় পায় এবং বলে যে সে আর বাঁচবে না বা এই বাচ্চা হতে নিয়ে সে মারা যাবে, তখন আপনি নিশ্চিত থাকবেন যে সে তাকে একনাইট দিতে হবে। এটা একদম সরাসরি রুব্রিক আছে, আর সে রুব্রিকটাও মানে সাধারণ কোন মানে রেপার্টরির রুব্রিক না, ক্যান সাহেবের রুব্রিক। জনাব ক্যান সাহেব এই বিষয়ে একটা সুন্দর রুব্রিক দিয়েছেন। আপনারা যারা ক্যান্টের রেপার্টরি ব্যবহার করেন, এখানে যারা আছেন তারা রুব্রিকটা খুলবেন, ফেয়ারে গিয়ে খুলবেন, মাইন্ড চ্যাপ্টারে যাবেন, রেপার্টরি মাইন্ড চ্যাপ্টারে যে ফেয়ার চ্যাপ্টারে যাবেন, ফেয়ার চ্যাপ্টারে যায় দেখবেন ডেথের নিচে দেখবেন সাব রুব্রিক প্রেগন্যান্সি ডিউরিং, ডেথের নিচে গিয়ে সাব রুব্রিকে দেখবেন প্রেগন্যান্সি ডিউরিং, দেখবেন আর দ্বিতীয় কোনো ওষুধ নাই, ওষুধ একটাই, একোনাইট। অর্থাৎ প্রেগন্যান্সি ডিউরিং যদি কারো ভয় হয় মৃত্যুর, তখন ওষুধ দ্বিতীয় কোনো ওষুধ নেই, অর্থাৎ একোনাইট একাই। এটা ক্যান সাহেবের রেপার্টরি। তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না? যদি কোনো প্রেগন্যান্সি মহিলা এসে আপনার কাছে ফিসফিস করে বলে ডাক্তার সাহেব আমার খুব ভয় করে, যদি না মরে যাই, আমার ওই বাচ্চাগুলোর কি হবে? প্রেগন্যান্সি মহিলা ভয় পেলে আপনি কোনো প্রকার দ্বিধাগ্রস্ত হবেন না, আপনি তাকে একোনাইট খাইয়ে দিবেন, আপনি অসাধারণ রেজাল্ট পাবেন। এটা নরমাল ডেলিভারি হবে, এখানে কোনো কমপ্লিকেশন থাকলে কেটে যাবে, এখানে যদি কোনো ড্রপিংস থাকে সেটাও কেটে যাবে, এখানে যে কোনো ধরনের কমপ্লিকেশন কেটে যাবে। এটা একটা ব্যবহারের উপযোগী করে বললাম। আজকে যে কথাগুলো বলবো আমি সবগুলো প্র্যাকটিক্যাল মিনিং গুলো বলবো। আমার অনেক একোনাইটের পেশেন্টকে আমি যাদেরকে দেই আর কি, এগুলা নিয়ে আমার আজকের ক্লাস আর কি। তো আমি একটা পেশেন্ট আমার ছিল, আমি আজকে তার গল্পটাও করে দিব। এই গল্পটা হচ্ছে যে একটা মহিলা, উনি বেশ ভালো মহিলা, অনেক সামাজিক, সোশ্যাল, অনেক সোশ্যাল। তো উনি শিক্ষকতার চাকরি করেন, ভদ্র মহিলা। তো শিক্ষকতার চাকরি করলে আমাদের মানুষের অনেক জায়গায় কিন্তু যেতে লাগে, কেননা যে তার চাকরিটাকে ঠিক রাখার জন্য অনেক কিছু করতে হয়।
কিন্তু মহিলা আমাকে সবসময় এসে বলতো যে ডাক্তার সাহেব আমার ট্রেনে চড়তে ভালো লাগে না, আমার বাসে চড়তে ভালো লাগে না, ডাক্তার সাহেব আমাদের আমি একটা বড় স্কুলে চাকরি করি না, আমি একটা যে স্কুলে স্টুডেন্ট কম আমি সেই স্কুলে চাকরি করি। তো জিজ্ঞেস করলাম ম্যাডাম এত কিছু থাকতে আপনার কেন এত এতগুলো কমপ্লেন কেন? স্যার আমার তো যদি ট্রেনে যাই অনেক ভিড় থাকে ট্রেন, আমি ভিড়ের মধ্যে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমার মনে হয় আমি মরে যাব, আমি ভিড় দেখতে পারি না, আমি কোনো ক্রাউড প্লেসে যেতে পারি না, আমি কোনো জনসমাগম কোনো অনুষ্ঠান হলে, কোনো বিয়ে বাড়ি হলে, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হলে আমি ওই অনুষ্ঠানে যাই না। কেন? যে গণজমায়েত হলে আমার ভীষণ ভয় হয়, আমি ভয় পাই গণজমায়েতকে, আমি ভয় পাই অধিক মানুষকে, এই জন্য আমি বাসে চড়তে পারি না। বাসে যে অনেক মানুষ উঠে যায়, ভিড় থাকে, ওই ভিড়টাকে আমি কখনোই সহ্য করতে পারি না। আপনারা যদি রেপার্টরি খুলেন দেখবেন যে ফেয়ার মানে ক্যান্টের রেপার্টরি থেকে, এখন আমি দেখেছি যে অনেকেই ক্যান্ট রেপার্টরি থেকে ব্যবহার করে, আমি অবশ্য ক্যান্ট রেপার্টরিও আছে, অনেক ভালো ব্যবহার করি। আমি সবচেয়ে বেশি ব্যবহার করি রবিন মার্ফির রেপার্টরি, যেটা পাতায় পাতায় আমার হাতে ছাপ লাগানো, মানে এটা প্রায় অনেক পাতা, সবগুলো পাতায় আমার ছাপ লাগানো। আমার ছাত্র সুহাস এটা খুব ভালো করে দেখেছে, বারবার সেলাই করে দিতে চাইছে, আমি বলছি যে না এটা সেলাই করা লাগবে না, এটা আমার হাতের ছাপ খেতে খেতে ছিঁড়ে ছিঁড়ে একাকার হয়ে গেছে। আসলে এত রেপার্টরি পড়েছি আর কি, জীবন রেপার্টরিটা বেশি পড়া হয়ে গেছে। তো আসলে কথাটা ছিল কি যে আজকে ক্যান্ট রেপার্টরি থেকে কিছু আলোচনাটা করতে যাচ্ছি আর কি। ফেয়ার ক্রাউড, মানে এই ফেয়ার ক্রাউডের মধ্যে দেখবেন যে বড় জোর আপনার 3টা কি 4টা ওষুধ আছে, মানে অ্যাকুনাইট থাকবে, আর্জেন্টাম নাইটিকাম থাকবে, আর্নিকা থাকবে, জেলস থাকবে। আর্নিকাই আসলে অ্যাকুনাইটটি হচ্ছে প্রধান ওষুধ আর কি, মানে পাবলিক প্লেসে ভয় এবং ক্রাউড প্লেসে ভয়, এই হচ্ছে অ্যাকুনাইটের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। অ্যাকুনাইটের অনেকগুলো লক্ষণে আপনারা পাবেন যে সে অনেক বেশি রেস্টলেসনেসটা কি সবাই জানেন? রেস্টলেসনেস মানে হচ্ছে ভীষণ অস্থিরতা, অস্থিরতা মানে হচ্ছে যে সে এক জায়গায় থাকতে চায় না। যেমন যে অ্যাকুনাইটের পেশেন্টকে আপনি বসিয়ে বাথরুমে যাবেন, সে আরেক জায়গায় বসে গেছে, তার আর জায়গায় থাকে না। অ্যাকুনাইটকে আপনি মানে কখনোই সুনির্দিষ্ট স্থানে পাবেন না, সে দাঁড়ায় গেছেন সে বসে পড়বে, বসায় গেছেন দাঁড়ায় পড়বে, এখানে রেখেছেন সে অন্যখানে চলে যাবে, অস্থিরতা করবে। যদি শুয়ে পড়ে রেস্টলেস রোগী এপাশ করবে, শুবে, আবার উপাসে গিয়ে শুবে, আবার এপাশে শুবে, আবার উপাসে যাবে, মানে শোয়া পর্যন্ত, বসা পর্যন্ত, ঘুম পর্যন্ত তার মধ্যে অস্থিরতা থাকে। মানে এটা একটা মানে রেস্টলেসনেস হচ্ছে অ্যাকুনাইটের একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ রূপ দিক, মানে এটাকে বাদ দিয়ে কখনোই অ্যাকুনাইট হতে পারে না। অর্থাৎ অ্যাকুনাইট মানে হচ্ছে রেস্টলেসনেস। এখন আসি যে অ্যাকুনাইটের কিছু একক ওষুধ তো একক রোগ নির্ণয় তো বলা দরকার। তো একক রোগের আগে আরেকটু বলি যে অ্যাকুনাইটের পেশেন্ট কিন্তু গান শুনতে পারে না। ডাক্তার রাহিম সাহেবকে বলি আর কি, উনি তো অনেক গান শুনেন, অনেক গান বাজাতে পারেন এবং অনেক পিয়ানো বাজাতে পারেন, উনি ভালো সম্ভবত উনি অনেক ভালো কিবোর্ডও বাজায় আর কি। তো আমি ওনাকে বলি যে অ্যাকুনাইটেড পেশেন্ট হচ্ছে এমন পেশেন্ট যে সে কখনো গান শুনতে পারে না, গানের সুর শুনতে পারে না, বাজনা শুনতে পারে না, এগুলাতে তার খুব মানে তার সেনসিটিভিটি আছে, এগুলা সে শুনলে তার খারাপ লাগে, সে এগুলা থেকে দূরে চলে যায়। সে যে বাড়িতে এগুলা থাকে বেশি বেশি, সে দরজা জানালার মানে সাথিয়ে সে ঘুমায়, প্রয়োজনে এগুলা থেকে সে দূরে থাকে। মানে মিউজিক হচ্ছে তার কাছে আনবিয়ারেবল, মানে ম্যাক্স হার সেট, তাকে দুঃখিত করে তোলে, মানে এত আনবিয়ারেবল যে তাকে মিউজিক আনবিয়ারেবল টু, মানে রুটিনটা পাবে মিউজিক ইজ আনবিয়ারেবল, মানে ম্যাক্স হার সেট। আর যদি ক্যান্ট্রোব্রিক থেকে পান দেখবেন যে মিউজিক ফ্রম স্যাডনেস, মিউজিক ফ্রম আপনি পাবেন স্যাডনেস, মিউজিক ফ্রম। আপনারা যদি
কিছু না মনে করেন, যদি হাতের কাছে রেপার্টরি থাকে মাঝে মাঝে কিন্তু খুলে দেখবেন, ভালো লাগবে। কেননা যে আপনি স্বয়ং শরীরের রুব্রিকটাকে পরীক্ষা করলেন এবং আমার সাথে কথা বলতে বলতে রুব্রিকটাকে চিনলেন এবং রুব্রিকটাকে একবার দেখে নিলেন। তাহলে আপনারা স্যাডনেস মিউজিক ফ্রম এটা পেয়ে গেছেন। এখন আসি যে একটা এমন রুব্রিক বলবো যে সেটা 8,500 ওষুধের মধ্যে এখন একটা একাই, অন্য কোনো জায়গায় থাকবে না। কিরকম? এই রোগীটা আমি একটাই পেয়েছি, আমি আর দ্বিতীয়টা পাইনি। কেমন? সে রোগী এসে বলে যে তার মাথার মগজটা, মানে তার ব্রেনটা, মানে তার যে চিন্তাগুলো, ব্রেনের যে ব্রেনটা সেটা স্টোমাকের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ তার পাকস্থলীর ভিতরে চলে গেছে। পেশেন্ট বলতেছে কেমন? যে সে তার চিন্তাগুলো পাকস্থলী থেকে আসে, মাথা থেকে আসে না। আসলে আমি এটা ঘাটাঘাটি করতে করতে রুগী কিন্তু চলে যায়, অনেক অনেক কথা বলে রুগী চলে যায়, কিন্তু অনভিজ্ঞ ডাক্তার সাহেবরা রুগীর কথাকে বাতাসে হাওয়ায় উড়িয়ে দিয়ে সেও বাসায় হাওয়াই মিঠাই খেতে খেতে ফিরে যায়। কিন্তু কখনো দায়িত্বশীল ডক্টর, কখনো চিন্তাশীল ডক্টর, কখনো ভালো ডক্টর, কখনো সাদা মনের ডক্টর, কখনো মানবিক ডক্টর এই কথাকে মাটিতে ফেলতে পারে না, কখনোই এটা উনি করতে পারেন না, কখনোই এই দায়িত্বহীন কাজ করতে পারেন না। আমি যখন খুঁজতে থাকলাম তখন আমি রুব্রিকটাকে পেয়ে গেছি। রুব্রিকটা হচ্ছে things that the brain is situated in the stomach and thought comes from that। মানে যদি আপনারা অন্য রেপার্টরিতে খুঁজেন দেখবেন যে সেন্সেশন দিয়ে সেটা লিখবো যে স্টমাক, এরপর বলবো মেন্টাল এক্স ওয়ার পারফিউম ইন দা স্টমাক, দেখবেন যে একক ওষুধ একোনাট। তো এই রেপার্টরির এই বিভিন্ন রেপার্টরিতে এরকম ভাবে থাকে আর কি। এটা হলো সেন্সেশন অফ এজিভ, এটা দিয়ে শুরু হবে। তো আপনার এই রেপার্টরির এই ভাষাটা বা ভাষ্যটা আপনি শুধু এভাবেই নিয়ে নিন যে পেশেন্ট আপনাকে শুধু এই কথাটাই বলবে যে ডাক্তার সাহেব আমার মনে হয় আমার ব্রেনটা আর মগজে নেই, আমার ব্রেন সব স্টমাকে চলে গেছে, আমার চিন্তা চেতনা সব পেটের থেকেই আসে, আমার আর মাথা থেকে আসে না। তখন আপনি নিশ্চিত তাকে একোনাইট দিতে হবে, কারণ 8,500 ওষুধের মধ্যে আর কোন ওষুধে এই রুব্রিক আপনি কখনোই পেতে পারেন না, অবশ্যই না। তারপর আসি যে একোনাইট ব্যথার জন্য অনেক সুন্দর ব্যবহার করার মতো একটা ওষুধ। মানে ইনটলারেবল যে পেইন আছে যেটা মানুষকে ক্রেজি করে ফেলে, মানে এরকম যে শ্রিকিং, চিৎকার চেঁচামেচি করে, অনেকে ব্যথায় চিল্লা চিল্লি হাও মাও চিৎকার চেঁচামেচি, এমনকি জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, অর্থাৎ জোরে জোরে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এরকম যে করে, আমরা এটাকে বলি কি, যে এটাকে বলে পেইন ইনভেরিয়েবল এবং এরকম টাইপের বলি। কিংবা আরো রুব্রিক রয়েছে এটাকে প্রকাশ করার জন্য, যেমন ধরেন যে আমরা বলি স্ক্রিমিং, স্ক্রিমিং পেইন ফর্ম, স্ক্রিমিং পেইন ফর্মের মধ্যে হচ্ছে একোনাইট খুব ভালো মতে রয়েছে এবং শক্তিশালী মতে রয়েছে। যে তারপর দেখবেন যে আপনারা যদি রেপার্টরি রবিন মার্ফি থাকে, রবিন মার্ফির রেপার্টরিতে দেখবেন যে একটা চ্যাপ্টার আছে, নাম হলো ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্ট মানে হচ্ছে ইনভায়রনমেন্ট মানে হচ্ছে জলবায়ু বা আবহাওয়া বা এরকম, মানে পরিবেশ যেটা। তো এই পরিবেশের এই চ্যাপ্টারটার মধ্যে আপনারা খুলবেন, খুলে দেখবেন যে একটা অংশ ইয়ে আছে, রুব্রিক আছে কোল্ড, COLD কোল্ড। এই কোল্ড অধ্যায়ে গিয়ে দেখবেন কোল্ড ডাই ওয়েদার, মানে
শুকনো আবহাওয়াতে ঠান্ডা লেগে যায়। শুকনো আবহাওয়াতে ঠান্ডা লেগে যায়, এই রুব্রিকটা এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে। এটার মধ্যে প্রধান ওষুধ, ফার্স্ট গ্রেডের ওষুধ এবং সুপার গ্রেডের ওষুধ হচ্ছে অ্যাকোনাইট নেপেলাস। অর্থাৎ ঠান্ডা বাতাসে শুকনো মানে আবহাওয়ার মধ্যে ঠান্ডা লাগে যায়, শুকনো আবহাওয়াতে ঠান্ডা লেগে যাওয়ার জন্য যে কয়টি ওষুধ রয়েছে তাদের মধ্যে অ্যাকোনাইট হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ। অ্যাকোনাইটের আরো একটু মজার বৈশিষ্ট্য রয়েছে, আসলে রেয়ার স্ট্রাইকিং লক্ষণ রয়েছে, পিকুলিয়ার। আমি বেশিরভাগই পিকুলিয়ার লক্ষণগুলি আলোচনা করছি। আমার ছাত্র আমাকে আগেই জানিয়েছে, স্যার আমাকে এমন ভাবে শিখিয়ে দিন যেন আমি আপনার মতো প্রত্যেকদিন অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যাকোনাইটটাকে আপনার মতো করে আমাকে শিখিয়ে দিন যেন আমি এটাকে খুব ভালো ব্যবহার করতে পারি। আমি এখন যেভাবে বলছি সেটা হলো জাস্ট প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্রোচ অফ অ্যাকোনাইট নেপেলাস। আমি কিন্তু আপনাদেরকে অ্যাকোনাইট নেপেলাসের জার্নি পড়াচ্ছি না, আপনাকে আমি জাস্ট এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করে পড়াচ্ছি যেন আপনি বাকি জীবন এটাকে ব্যবহার করতে পারেন। বক্সের মধ্যে যেন এটা একা একা থাকে, এটা কান্নাকাটি না করে। এটা একটা জীবন্ত জিনিস। আপনার বক্সে এত শক্তিশালী জিনিস রয়েছে যে আপনি একটা অ্যাকোনাইট নেবুলাসের পিল দিয়ে আপনি অনেক রোগীকে এত সুন্দর করে ভালো করতে পারেন। আপনার মধ্যে এই ক্ষমতাটা রয়ে গেছে। এইভাবে অ্যাকোনাইট নেফিলাস আপনাকে সহযোগিতা করতে পারে। অর্থাৎ অ্যাকোনাইটের যে পাশে ব্যথা করে মানে যেটা এফেক্টেড পার্ট, মানে যে পার্টটার মধ্যে এফেক্ট হয়েছে, মানে এফেক্টেড সাইড, এটা এই সাইডে সে মানে লাইং করতে পারে না, ওখানে সে শুইতে পারে না, এটার উপর সে চাপ দিয়ে এটার মধ্যে সে হালকা করে শরীরটা রেখে বা যে অংশে ব্যথা করে এই অংশের উপর মানে ইয়া করে এফেক্টেড পার্টের মধ্যে সে উপর হয়ে শুতে পারে না। এখানে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায় বা রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, অ্যাগ্রাভেশন হয়। সেই জন্য অ্যাকোনাইট হচ্ছে অ্যাগ্রাভেশন বাই লাইং অন এফেক্টেড পার্ট। তো এবার আসি যে এটার অ্যাংজাইটি কি রকম একটু জানার দরকার। আসলে অনেকগুলো পার্টের মধ্যে অ্যাকোনাইট অনেক ভালো কাজ করে বলতে আমি এই জায়গাটা একটু বলি, কারণ আমাকে তো সব প্র্যাকটিক্যাল মিনিং ছাড়া আজকে বলবো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। তো আমার কাছে যতগুলো শিশুরা আসে, অনেক শিশু মা বাচ্চাটা জন্মগ্রহণ করার পর শিশুটির অভিভাবকরা দৌড়ে চলে এসে যে স্যার বাচ্চাটি জন্মগ্রহণ করেছে, 6 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে, একদিন হয়ে গেছে, শিশুটি তো এখনো প্রস্রাব করলো না, শিশুটি এখনো প্রস্রাব করছে না, ডক্টর আপনি কি একটু দয়া করে আসবেন, ডক্টর আপনি কি একটু দয়া করে ওষুধ দেবেন। 6 ঘন্টা 10 ঘন্টা পার হয়ে গেল, পুরো 2 দিন পার হয়ে গেল, শিশুটি কিছুই প্রস্রাব করছে না। এখানে আপনি অন্য কোনো ওষুধ দিতে পারার প্রয়োজন নেই, আপনি শুধু অ্যাকোনাইট নেপেলাস M2 তাকে শিশুটিকে 5 থেকে 7 ফোঁটা ওষুধ খাইয়ে দিন, 2-1 বার ড্রিল করে ওষুধটা খাইয়ে দিন। আপনি দেখেন, আমি অনেকবার দেখে নিয়েছি, চেম্বারে নিয়ে এসেছে আমার কাছে যে ডাক্তার সাহেব প্রস্রাব করছে না, চিৎকার চেঁচামেচি করছে, রোগীর অভিভাবকরা দেখেন আপনার কাছে নিয়ে এসেছি, আমি জাস্ট তাকে 5 ফোঁটা ওষুধ খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে বসে আছি। ডাক্তার ইসরাজান এখানে উপস্থিত আছে, উনি দেখেছেন, উনি বাচ্চাটির সাথে সাথে প্রস্রাব করে মহিলার কাপড় ভিজিয়ে দিয়েছে। মানে আমি এই ঘটনাটা এই জন্য উল্লেখ করছি যে স্পটে এসে আরোগ্য হয়ে গেছে। এত সুন্দর কাজ করে এই অ্যাকোনাইট নেপেলাস। অর্থাৎ অ্যাকোনাইট নেপেলাসে এইরকম মানে রুব্রিক রয়েছে যেটা তাকে দ্রুত একদম অল্প সময়ের মধ্যে তাকে সুস্থ করতে সমর্থ। অর্থাৎ রুব্রিকটা কি জানতে চাইবেন নাকি? আমি ক্যান্ট রেপার্টরি থেকে বলছি। রুব্রিকটা হচ্ছে ব্লাডার। ক্যান্ট রেপার্টরিতে ব্লাডার চ্যাপ্টারে যাবেন, তারপরে দেখবেন রিটেনশন, ব্লাডার চ্যাপ্টারে যে দেখবেন রিটেনশন দিয়ে আপনি যাবেন নিউ বর্ন ইনফ্যান্ট ইন ব্লাডার চ্যাপ্টারে যে আপনি কোথায় যাবেন? রিটেনশন
তারপরে নিউবর্ন ইনফ্যান্ট গেলেই আপনি এই ওষুধটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের মজা লাগছে, ভালো লাগছে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ও ভালো তো লাগবে, কারণ যে আপনি যে জিনিসগুলো পেয়েছেন এইগুলো হচ্ছে এমন জিনিস একজন ডাক্তার কিভাবে তার চেম্বারে অ্যাকোনাইটকে ইউজ করে সেটা আপনি দেখতে পাচ্ছেন আর কি, সরাসরি মানে সরাসরি ডক্টর আপনাকে জানিয়ে দিয়েছে তার ইউজেস ক্ষেত্রগুলো অ্যাকোনাইট নেবুলাসের। অ্যাকোনাইট নেবুলাসের মধ্যে আমি দেখেছি যে যদি কারো মানে প্রস্রাবে কোনো সমস্যা দেখা দেয়, মানে সে অস্থির হয়ে যায়, প্রস্রাব অবস্ট্রাকশন হলো কিংবা রিটেনশন হলো, এবং রিটেনশনের জন্য সে তার কোনো সমস্যা হলো, ঠান্ডা লেগে রিটেনশন হলো, অস্থির হয়ে গেল, অ্যাকোনাইট খাইয়ে দেবেন। এবং অন্যান্য পার্ট অ্যাকোনাইটের যদি থাকে আপনি ভীষণ ভাবে মজা পাবেন। অ্যাকোনাইট দারুণ ভাবে রিটেনশনের ইউরিনের রিটেনশনটা দ্রুত আপনার এটাকে ইয়ে করে দেয়, রিলিফ করে দেয় এবং চমৎকার ভাবে রিলিফ করে দেয়। তো অ্যাকোনাইট পড়াচ্ছি, কেউ যদি অ্যাকোনাইট পড়াচ্ছি অ্যাকোনাইট কিভাবে পানি খায় এটা যদি না বলি তাহলে অনেকেই বলবেন যে সাদা ডাক্তার অ্যাকোনাইট পড়িয়েছে, পানি খাওয়া বলে নাই, অ্যাকোনাইটের পানি কিভাবে খায়। অ্যাকোনাইট যে পানি খায় সবাই জানে যে অ্যাকোনাইটের পানি খাইতে খুব পছন্দ করে, আসলে খায় কেমনে সেটা তো কেউ জানে না। বেশিরভাগই মানুষ যে অ্যাকোনাইট কিভাবে পানিটা কতটুকু পরিমাণে খায় এটা জানে না। আসলে অ্যাকোনাইট লার্জ কোয়ান্টিটি পানি খায়, অনেক বেশি করে পানি খায়, একসাথে পুরো এক গ্লাস খেয়ে আরো আধা গ্লাস খেয়ে ফেলে। আর যদি ছোট বাচ্চা হয় পুরো এক গ্লাস খেয়ে ফেলে, আর যদি একদম নিউবর্ন শিশু হয় তাকে পানি দিলে সে খালি জিহ্বাটা ভিতরে নেয়, খালি ভিতরে নেয়, দিতে থাকবে না খাইতে থাকবে। আসলে অ্যাকোনাইটের পেশেন্টরা পানিটা একটু বেশি খায়, মানে একদম আনকোয়েন্টেবল, মানে চিজ তার মধ্যে থাকে, সে খুব থার্স্টি, মানে এত থার্স্ট যে লার্জ কোয়ান্টিটিস পানি খায় এবং থার্স্টটা অনেক বেশি, মানে প্রচুর পরিমাণে পানি খায়। অ্যাকোনাইটের এই লক্ষণগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়বেন, আরো বেশি বেশি লেখাপড়া করবেন। আর লেবার পেনের ক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে যদি কখনো মানে প্রেগন্যান্সি লেবার পেইনস এবং সে যদি রেস্টলেসনেস থাকে তখন আপনি অ্যাকোনাইট ব্যবহার করবেন। মানে লেবার পেনের ক্ষেত্রে যদি মানে লেবার পেন মানে প্রসব বেদনার ক্ষেত্রে যদি রোগী খুব অস্থিরতা করে, রোগী খুব চিৎকার চেঁচামেচি করে, অস্থিরতার সাথে যদি ভয় থাকে, ভয়ের সাথে যদি রোগী আপনাকে বলে যে ডাক্তার বাবু আমি আর নাও বাঁচতে পারি, যদি খালি এই শব্দটা ব্যবহার করে দেয় আপনি কোনো দেরি করবেন না, তাকে অ্যাকোনাইট নেবুলাস আপনার বাক্স থেকে খুলে তাকে M2 একটা পিল গলিয়ে 4 আউন্স জলে পরিশ্রুত করে তাকে 2 মাত্রা ডোজ খাইয়ে এখান থেকে বিদায় হয়ে আসবেন, আপনি নরমাল ডেলিভারি পাবেন, কোনো সমস্যা নেই। আপনারা যারা অনেক ডাক্তার সাহেব আছেন, আমি অনেক কষ্ট পাই, এই কষ্টটা পাই আর কি বলি, এই কষ্টটা একটু শেয়ার করি যে খালি ডেলিভারির ওষুধ হিসেবে হোমিওপ্যাথি ডক্টরদেরকে দিলেই তারা এক পালসিটিলা আছে সেটাই ব্যবহার করে। আসলে পালসিটিলাই একমাত্র ওষুধ নয়, অসংখ্য ওষুধ রয়েছে ডেলিভারি করানোর জন্য। তো আমি কথায় কথায় অনেক দূর এগিয়ে গিয়েছি, সময় ঘড়ির কাঁটা আর তো আর থেমে থাকিনি, ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট গতিতে ঘুরছে এবং ঘড়ির কাঁটা তার মতো করে সে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ আমার কিন্তু আলোচনা করতে হবে অ্যাফোরিজম 1। তো বন্ধুরা আমি আজকে যতটুকু আলোচনা করেছি অ্যাকোনাইট নেবুলাস, আপনারা এতটুকু মনে রাখবেন, এতটুকু মনে রাখলে অসংখ্য রোগীর সেবা হবে, অসাধারণ সেবা হবে, উন্নত মানের সেবা হবে, আপনারা ইন্টারন্যাশনাল সেবা করতে পারবেন। আপনি আমেরিকার নর্থ আমেরিকার ডাক্তার রবিন মার্কের মতো সেবা দিতে পারবেন, আপনি জর্জ বিতুল দাসের মতো সেবা দিতে পারবেন, আপনি মাঙ্গিয়ালের গরিব মতো সেবা দিতে পারবেন, মানে আপনি পৃথিবীর সবচেয়ে উন্নত মানে ডক্টরদের মতো সেবা দিতে পারবেন। আসলে এই সেবাগুলো নিশ্চিত করতে হলে আপনাকে তথ্যপত্র তো আগে জানতে লাগবে, এই তথ্যপত্র হচ্ছে এভাবে জানতে লাগবে, আমি যেভাবে আপনাকে জানিয়েছি, যেভাবে আপনি এখন জেনেছেন।
তো এই জন্য অনেক ধন্যবাদ যে আপনারা একোনাইটের আলোচনা শুনেছেন। তো আমি আগেই বলে দিয়েছি যে আজকে উদ্বোধনী ক্লাস, আমি আজকে অবশ্যই একটু ফিলোসফি পড়াবো। আর আজকে ফিলোসফির অংশটা হচ্ছে প্রথমে পরিচয়। প্রিয় বন্ধুরা, আজকে প্রথমে পরিচয় আপনাদেরকে মানে আমার কাছে মনে হবে যে আপনারা মানে মনোযোগ দিয়ে শুনবেন, যদি কলম থাকে সাথে লিখেও নেবেন। আসলে আমার প্রিয় হ্যানিম্যান, আমি যাকে এত ভালোবাসি যে আমার কাছে জীবনের স্বপ্নই ছিল হোমিওপ্যাথি ডাক্তার হওয়া। তো হ্যানিম্যান সাহেবের প্রতিটি মানে কথায় আমার কাছে ফুলচন্দন ছাড়া কিছু নাই। মানে আমি অনেক আশ্চর্য হই যে এই কথাগুলো হ্যানিম্যান এত সুন্দর করে লিখেন কি করে, মানে কথাগুলোর ভিতরে এত তাৎপর্যময় কথা উনি লিখেন, এত তাৎপর্যময় কথা উনি বলেন, এক একটা শব্দের মধ্যে এত কিছু লুকায়িত থাকে যেটা আপনারা প্র্যাকটিক্যালি এখন শুনবেন এবং জানবেন এবং শিখবেন। তো আমার বন্ধুরা, হ্যানিম্যান একটা প্রথম যে অ্যাপোরিজমটা দিয়েছেন আমাদেরকে, প্রথম অ্যাপোরিজমই কিন্তু আসলে উনি আমার কাছে মনে হয় পুরো হোমিওপ্যাথি, তার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, তার যে জীবনের সাধনা ছিল, তার ইচ্ছা ছিল, তার আকাঙ্ক্ষা ছিল, তার মনের বাসনা ছিল, মনের বাসনার মতো করে সে প্রথমে পরিজনটা বলেছে। কেন বলেছে আপনাদেরকে জানাই যে প্রথমে পরিজনটা আপনারা সবাই জানেন যে এটা বাংলাতে গিয়ে পড়ে সবাই। তো বাংলাতে পড়ার কারণে কিন্তু অন্তর্নিহিত তাৎপর্যটাকে তারা হৃদয় দিয়ে ফিল করতে পারে না, অর্থাৎ ফিল না করতে পারার কারণে অধিকাংশ ক্ষেত্রে তারা এটাকে এই অ্যাফোরিজমটাকে রিয়েলাইজ করতে পারে না। রিয়েলাইজ করতে না পারার কারণে দেখা গেছে যে তার লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পারে না একজন চিকিৎসকের। হ্যানিম্যান বলেছে যে the physicians only mission and high mission is to restore the sick as it is termed. এই যে কথাটা হ্যানিম্যান বললেন, এই কথাটাকে বাংলা করে অসংখ্য মানে যারা আমাকে চেনেন, আমার চেম্বারে যারা এসেছেন দেখবেন যে আমার কাছে 40 থেকে 45টা অর্গানন অফ মেডিসিনের বই আছে। একজন ছাত্র জিজ্ঞেস করেছিল, স্যার এত বই দিয়ে আপনারা করেন কি, আরো ওদিকে কিনেন অর্গানন। আসলে আমার স্বাদ মিটে না এই জন্য যে হ্যানিম্যানের এই কথার মধ্যে আমি কি পেয়েছি। আর অন্যরা একটা লাইন পড়েছে যে চিকিৎসকের একমাত্র ব্রত হচ্ছে রোগীকে সুস্বাস্থ্য পরিবর্তন করা। আসলে এই কথার মধ্যে দিয়ে বইটা উনি রিডিং করে চলে গেছে। আসলে হ্যানিম্যান এই কথার কাছে দেওয়া নেই। হ্যানিম্যান প্রথমেই শব্দটা ব্যবহার করেছেন দাফি। এই শব্দের ভিতরে হ্যানিম্যান পুরো ঘটনার একটা বড় ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। ফিজিশিয়ানকে আগে জানা লাগে যে ফিজিশিয়ান জিনিসটা কি। ফিজিশিয়ান বলতে হ্যানিম্যান যে জিনিসটা বুঝিয়েছেন সেটা হচ্ছে মানে হ্যানিম্যানই তার একটা আরেকটা অ্যাপোরিজমের মধ্যে ফিজিশিয়ানটাকে ব্যাখ্যা করতে, যে হ্যানিম্যানের ভাষায় যেটা চিকিৎসক আর কি। কিরকম ব্যাখ্যা করেছেন হ্যানিম্যান? এটাকে ব্যাখ্যা করেছেন মানে যদি মানে চিকিৎসক স্পষ্টভাবে বুঝতে পারেন যে রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে এবং প্রত্যেকটা রোগের ব্যক্তিগত ক্ষেত্রে মানে রোগ সম্বন্ধে জ্ঞান যদি তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন যে মানে ওষুধের মধ্যে কি আছে যা আরোগ্য সাধন করে এবং প্রতিটি ওষুধের ব্যক্তিগত ক্ষেত্রে মানে ওষুধের ক্ষমতা সম্বন্ধে জ্ঞান এবং মানে রোগ এবং রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে মানে রোগ সম্বন্ধে জ্ঞান, এই দুইটা। এরপরে তিনি বলতেছেন যদি তিনি রোগের মধ্যে যা প্যাথোলজিক্যালি স্পষ্টভাবে চিহ্নিত করে তার জন্য স্পষ্টভাবে বিন্যাসিত নীতি অনুযায়ী ওষুধের মধ্যে যা আরোগ্যকারী তা প্রয়োগ করে যেন তার ফলে আরোগ্য শুরু হয়ে যায়। অর্থাৎ তিনি প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে বিশেষভাবে জানেন যে রেমেডি চারিত্রিক অনুসারে সর্বাধিক উপযুক্ত রেমেডি কিভাবে প্রয়োগ করা যায়, মানে রেমেডি নির্বাচন করা।
এই রেমেডি নির্বাচন করার পরে উনি বলেছেন যে যিনি প্রয়োজন তেমন ভাবে মানে যখন প্রয়োজন তেমন ভাবে তৈরি করেন এবং সঠিক পরিমাণে তা প্রয়োগ করেন, মানে সঠিক মাত্রা সম্বন্ধে জ্ঞান। এরপরে কি মাত্রাটা যখন প্রয়োজন তখনই এটা প্রয়োগ করতে পারেন, প্রয়োজন ছাড়া কিন্তু না। এবং ঠিক যখনই দরকার তখনই মাত্র তা পুনঃপ্রয়োগ করেন। আবার পুনঃপ্রয়োগটার ব্যাপারে সে বলে দিয়ে দিছে যখনই দরকার ঠিক তখনই তা পুনঃপ্রয়োগ করেন। এবং পরিশেষে যদি তিনি প্রতিটি ক্ষেত্রে রোগারোগের প্রতিবন্ধক গুলো কিভাবে দূর করা যায় তাও জানেন, যাতে রোগী আরোগ্য অপরিবর্তনীয় থাকে, তাহলে কিভাবে নিখুঁত এবং কার্যকর ভাবে চিকিৎসা করতে হয় তা তিনি অবগত হলেন। তিনি হচ্ছেন প্রকৃত চিকিৎসক। এলিমেন কিন্তু চিকিৎসক বলছে এইটা। এই চিকিৎসকটাকে চিনার পরে আমরা কাহিনী শুরু হইব। এইরকম একটা বেড়াই যখন তৈরি হইলো তখন হ্যানিম্যান বলতেছে যে এইরকম লোকের জন্য হলো এটা যে তার অনলি মিশন কি, যে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তাদেরকে বলি আর কি যে মিশনারি হাসপাতাল আছে। আমার আম্মাই বলে যে আমার বোন নাকি মিশনারি হাসপাতাল হয়েছে। আমি মিশনারির নাম বললে আমার আম্মা কয় যে বাজান যে ভালো এরা বিদেশি ম্যাম, এরা মানুষকে সেবা দেয়, এরা মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আসলে মিশন হচ্ছে এম অফ লাইফ, মানে ওরা ডেডিকেশন করে দেয়। হ্যানিম্যান বলতেছে যে একমাত্র আমি ডেডিকেশন করবে দিব, এটা মানে অনলি মিশন আমার মিশনই হচ্ছে, আমার ডেডিকেশন হচ্ছে কি করব, একমাত্র মিশন মানে অনলি মিশন। আমাদের মিশনটা কিরকম? and only পেশা মানে মাই হাই মিশন, সর্বোচ্চ পেশা এবং সর্বোচ্চ আমার সবকিছু এবং একমাত্র আমার সবকিছু। এটা কি? রিস্টোর দ্য সিক। তাহলে রিস্টোরেশনটা কি? রিস্টোর দ্য সিক যে বললো যে একমাত্র রোগ রিস্টোর মানে কি, রোগীকে সুস্বাস্থ্যে আনয়ন করা বা আরোগ্য করা। পুনঃস্বাস্থ্য বা আগের স্বাস্থ্যে বা যে স্বাস্থ্যে সে ছিল অসুখ হওয়ার আগে তাকে সে অবস্থায় ফিরিয়ে নিবে। সে অবস্থা ফিরিয়ে নেওয়ার যে মিশন, এই মিশনটাকে সাকসেসফুল করার জন্যই হচ্ছে এই চিকিৎসক। এই চিকিৎসক হইতে হইলে তাকে প্রথমেই যে কষ্ট করতে হবে যে তাকে এই মিশনটা সাকসেসফুল করতে হবে। তখন বলতেছে যে এজ ইট ইজ টার্ম, এটা এই আরোগ্য করতে হবে সিকটাকে। এখন সিক কাকে বলে? সিকের সংজ্ঞাটা আগে জানা লাগবে। যে সিকের সংজ্ঞা জানতে হলে আপনাকে জীবনী শক্তির সংজ্ঞা জানা লাগবে। জীবনী শক্তির সংজ্ঞা জানা থাকার পরে আপনি সিকের সংজ্ঞাটা শুনবেন। আমি সিকের সংজ্ঞাটা শেখার জন্য আমার জীবনের অসংখ্য সময় শুধু ব্যয় করছি যে সিকটাকে বোঝার জন্য। সিকটা কোনো সাধারণ ঘটনা না। সিকটা কখন আপনি কোন অংশটা সিক এটা কিন্তু আপনি রোগীর এটা থেকে বের করতে হবে। আপনি যে রোগীর কথা শুনতেছেন, রোগীর সিক অংশটা কোন অংশটা, এই অংশটা কিন্তু আপনি বের করেন নাই। তার লাইফ জার্নি থেকে, রোগীটার জার্নি অফ দা লাইফ। যেমন আমি মেডিসিনের জার্নি পড়ে সবাই জানে সাদা স্যার বলতে মেডিসিনের জার্নি শুরু করবো, এক জায়গাটা শুরু করব আর এক জায়গাটা শেষ করবো, এটার একটা জার্নি আছে রোগীটার, ওষুধটা ঠিক রোগীটার একটা জার্নি আছে। ওই জার্নি থেকে আপনি খুঁজে বের করবেন তার সিক অংশটা কোথায়। ওই সিক অংশটাকে ধরে আপনি যখন তাকে এই সিক অংশটার আপনি চিকিৎসা করবেন। আপনি তো পুরো রোগীটাকে ওই সিক অংশটি হলো তার তার এটাকে আপনি রিস্টোরেশন করবেন সিকটাকে। তো এই সিকটাকে যখন আপনি সরাই দিবেন তখনই কেবল সে রোগী পুনঃস্বাস্থ্য প্রবর্তন হবে, রোগী আগের স্বাস্থ্যে ফিরে যাবে। এত বড় একটা ঘটনা একটা প্রথম সূত্রের মধ্যে এক লাইনে সবাই রিডিং করে চলে যায়। আফসোস, অনেক কষ্ট পায়, দুঃখ পায় মনে যে এটাকে যদি না জানে কেউ তাহলে কিভাবে ডাক্তার হলো। তাহলে আগে চিকিৎসক জানতে হবে চিকিৎসক কি, তারপর জানতে হবে এটা কি, তারপর আপনার চিকিৎসা পেশা শুরু হলো। তখন আপনি সুস্থ ভাবে মানে চিকিৎসা করতে বুঝতে পারলেন যে আমি আমার মিশন হলো এটা আর আমি এইভাবে এগিয়ে যাব। তখন রোগী আরোগ্যের দিকে যাবে। তো এই ঘটনাটাকে রোগী চিকিৎসা বলেছেন হ্যানিম্যান। ঠিক আছে, তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি যদি আরো বেশি সময় নিয়ে
আপনাদেরকে আরো বেশি ক্লান্ত করে দেই, আপনাদেরকে প্রথম দিনই অনেক কষ্ট দিয়ে ফেলি। আমি জানি যে আপনি মনে মনে কষ্ট নেবেন, কিন্তু আমাকেও কিছু বলবেন না। তো আসলে আমি আপনাদেরকে এটা আরো মজা করে শেখাবো। মানে হ্যানিম্যানের যে ফিলোসফি গুলো, সেগুলো ক্যান্ট সাহেবের যে ফিলোসফি গুলো, এগুলোর যে মজার মজার অংশগুলো আমি যখন আপনাদেরকে ধরিয়ে দেব, আপনারা তখন চিকিৎসা পেশাটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। আর যখন হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, তখন আপনি একজন প্রকৃত চিকিৎসক হয়ে যাবেন। আপনি নিজেও জানবেন না যে আপনি পৃথিবীও আপনাকে ভালোবাসে, আপনিও পৃথিবীকে ভালোবাসেন। আপনার জন্য রোগীরা জান প্রাণ দিয়ে দিবে, আপনার জন্য সমস্ত মানুষ অপেক্ষা করবে যে কখন এই ডাক্তারকে এক নজর দেখবো। আপনাকে দেখাই হচ্ছে তার জন্য একটা মজার বিষয়। এইরকম একজন চিকিৎসক হন। সবার জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। আমি আর আজকে দীর্ঘায়িত করছি না, পরবর্তী সময়ে লম্বা লম্বা অ্যাফোরিজম পড়াবো এবং অ্যাফোরিজমের ব্যাখ্যা দিব, হ্যানিম্যানের ব্যাখ্যা দিব এবং অনেক মজা করে জানাবো সব কথাগুলো। প্রতি রবিবার আমরা একসাথে এভাবে আমরা দেখা করব, কথা বলবো এবং সবাই আসবেন এবং বিশ্বস্ত ডাক্তারদেরকে নিয়ে আসবেন, যারা ডাক্তার অরিজিনাল ডক্টর, যারা ডক্টরকে শ্রদ্ধা করে এই পেশা নিয়েছে, এই পেশাটাকে জীবনের একমাত্র বড় হিসেবে নিয়েছে, একটা জীবনের একটা প্রধান অংশ হিসেবে নিয়েছে, তাদের জন্য এই পেশা। তো আমি আর দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। তো আজকে ক্লাসটা এখানে শেষ হবে। ধন্যবাদ শিক্ষাগুরু ডক্টর সাদাত স্যারকে এত সুন্দরভাবে সহজ ভাষায় একোনাইট নেবুলা ও অর্গানের সূত্র এক মেডিসিনটি আলোচনা করার জন্য। আমার মনে হয় যারা এই মেডিসিনের আলোচনা শুনেছে ও অর্গানের আলোচনা শুনেছে, তারা সবাই তা মেনে একোনাইট নেপের রোগীকে খুব সহজেই চিনতে পারবেন এবং সদৃশ্য লক্ষণে সূক্ষ্ম মাত্রায় একক মেডিসিনের মাধ্যমে অ্যানিমেলের কথা মতো রোগীকে দ্রুত আরোগ্য করতে পারবেন ও রোগীকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। এখন যদি কারো প্রশ্ন থাকে স্যারের কাছে, তো অল্প কথাই আমরা প্রশ্ন করতে পারি, আমরা বেশি সময় নেব না। বিনয়ীন মজদ, আপনি আপনার প্রশ্ন করতে পারেন অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম। আসলে মনোমুগ্ধকর ক্লাস, হৃদয় নিংড়ানো এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ক্লাস। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে এবং কৃতজ্ঞতা স্বীকার করছি শ্রদ্ধেয় স্যার আমার উস্তাদজি ডক্টর সাদাত হোসেন স্যারের কাছে, যে চমৎকার ভাবে আমরা আসলে ওষুধগুলোকে এমন ভাবে হৃদয়ঙ্গম করি এবং এমন ভাবে রোগীকে আমরা আসলে চিনতে পারি যেন আমরা রোগীকে বলতে পারি আপনি একোনাইট, এরকম ভাবে ক্লাস করেছি আলহামদুলিল্লাহ। তো আমার একটা কথা ছিল, যে কথাটা হচ্ছে আসলে আমরা যে আজকে ক্লাসটা করছি ওই ক্লাসগুলো আসলে পরবর্তীতে ইউটিউবে দেওয়া যাবে কিনা, কোনো ব্যবস্থা হইতেছে কিনা বা এটা রেকর্ড করা হয়েছে কিনা। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যে পরবর্তী সময়ে রেকর্ড মনে হয় আর এটা পরবর্তী সময়ে ইউটিউবে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে ওনার প্রশ্নটা খুব সুন্দর। ওনার এটা রাহিম সাহেবের মধ্যে একটা জিনিস কাজ করে সব সময়, যে উনি ইনজাস্টিস ক্যান নট টলারেট, এটা ওনার রুব্রিক এবং এই রুব্রিকের উপরে উনি থাকেন। এটা হলো উনি ইনজাস্টিসটাকে একদম সহ্য করতে পারে না। সো আমাদের জগৎ ভরাই তো দুর্নীতি, অনিয়ম এগুলা নিয়ে। তো ওই যে কিছু মানুষ আছে যে হোমিওপ্যাথি করেন, যারা অধিক নিয়ম কানুনও জানেন না এবং অর্গানের নিয়ম কানুন জানেন না, ওষুধ কিভাবে প্রয়োগ করতে পারেন না, জানেন না। তো আমরা যদি তাদের সাথে খেপে যাই এবং তাদের সাথে রাগ করি এবং তাদেরকে আমরা অপদস্থ করি, তো আমাদের অন্য চিকিৎসা পেশা চিকিৎসকেরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তো আসলে ওই ডক্টর সাহেবকে ভালো একটা এরকম ক্লাসে এনে দিলে উনি আস্তে করে জেনে যাবেন এবং উনি নিজেকে
আস্তে আস্তে ঘটিয়ে নেবেন এবং সংশোধনী করে ফেলবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে তাদেরকে সংশোধিত করে ফেলা। আমরা তাকে ক্ষতি করা, তাকে অপদস্থ করা, তাকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা কোনো লক্ষ্য উদ্দেশ্য হতেই পারে না। এটা হচ্ছে তাকে অপমান অপদস্থ করার মাধ্যমে আমার ইসলামী প্রকাশ পাওয়া, এটা কখনোই আমরা করব না। আমরা তাকে কিভাবে মানে তাকে কোন কৌশলে আনলে তাকে আমাদের সত্যকারের হোমিওপ্যাথি, যেটা অরিজিনাল হোমিওপ্যাথি, যেটা হোমিওপ্যাথি ল, সেটাতে আনবে, এইভাবে তাকে কৌশল কাটিয়ে নিয়ে আসবে। কিন্তু তাকে ছোটও করবো না, খাটোও করবো না। এতে করে কাউকে ছোট করে নিচে বড় হওয়া যায় না। তো আমি আমার ভাইকে অনুরোধ করছি যে আপনি ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরুন। আমি আশা করছি যে ওই ব্যক্তির জন্য দোয়া করে দিবেন, আর ওই ব্যক্তির সাথে দেখা হলে বলবেন যে আপনি এইরকম একটা ক্লাস করার জন্য। বললে উনি আস্তে করে বুঝে যাবেন যে হোমিওপ্যাথির রকমটা কিরকম, উনি ভুল করেছেন আর কি, কিছু করার নেই। হ্যাঁ, একটু কষ্ট করে মানিয়ে